হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের একটা নতুন টপিক আমরা আলোচনা করব। আমরা সবাই জানি যে একাদশ শ্রেণীর সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। তো এখনো বই পাওয়া যায়নি, স্কুল থেকে বইও দেয়নি, এবং এই স্কুল থেকে বই দিতে দিতে আমাদের কিন্তু অনেকটা সময় কিন্তু গড়িয়ে যাবে। তো ততক্ষণে প্রিপারেশনে অনেকটা ঘাটতি হয়ে যাবে। তো আমরা শুরু করছি আজ থেকে একাদশ শ্রেণীর এই যে নতুন সংস্করণের যে সিলেবাস, সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা বাংলা বিষয়ে আলোচনা করব। এই বাংলার প্রথম যে কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো চলো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করি আজকের আমাদের আলোচনা। এই কবিতা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা হলেন মাইকেল মধুসূদন দত্তের লেখা। দেখো, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতাটি পড়ার আগে আমাদের জেনে নিতে হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের একটা মধুর একটা সম্পর্ক রয়েছে। কি সেই সম্পর্ক? কেন তিনি হঠাৎ তাকে নিয়ে কবিতা লিখলেন? মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তিনি কেন এই কবিতাটা লিখলেন? তো চলো এই কবিতার আগে আমরা আগের ঘটনাগুলো জেনে নিই। দেখো, মাইকেল মধুসূদন দত্তের আমরা যদি দেখি যে কবি মাইকেল মধুসূদন দত্ত জন্ম হয়েছেন 1824 খ্রিস্টাব্দে। দেখো, 1824 খ্রিস্টাব্দে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কিন্তু জন্ম হয়েছে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি, ঠিক আছে? তাহলে জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি, এবং তিনি মারা গেছেন 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। ঠিক আছে? তাহলে মাইকেল মধুসূদন দত্ত, ওনার জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি এবং মারা গেছেন 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। এই কয়েকটা বছরের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের জীবনের বিভিন্ন রকমের ঘটনার মধ্য দিয়ে তিনি কিন্তু অতিবাহিত করেছেন তার নিজের জীবনকে। বিভিন্ন রকমের টানাপোড়েনের মধ্য দিয়ে এই মাইকেল মধুসূদন দত্তের মানে জীবনটা কিন্তু অতিবাহিত হয়েছে। এই মাইকেল মধুসূদন দত্ত, তার ইচ্ছা ছিল ইংরেজি নিয়ে একটু ভালো করে পড়াশোনা করা। মানে বাংলা সাহিত্য থেকে পরিত্যাগ করে তিনি একটু ইংরেজি সাহিত্যের প্রতি কিন্তু একটু আকৃষ্ট হয়ে পড়েছিলেন। তাই তিনি কি করলেন না, তিনি বিদেশ যাওয়ার পরিকল্পনা করলেন। কে না, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? তাহলে ইনি কিন্তু একটু বিদেশ যাওয়ার চেষ্টা করলেন। কিসের জন্য? না, ওই ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্য জ্ঞানের জন্য। তিনি এই যে বিদেশ যে গিয়েছিলেন, এই বিদেশে থাকাকালীন তিনি কিন্তু মানে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু জর্জরিত হয়ে পড়েন। এই যে মাইকেল মধুসূদন দত্ত, ইনি হলেন অত্যন্ত জমিদার পরিবারের সন্তান। উনার জন্ম হচ্ছে বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রাম। ঠিক আছে? বাংলাদেশের যশোহর জেলায় কিন্তু সাগরদাড়ি গ্রামে কিন্তু ইনি অত্যন্ত সম্ভ্রান্ত জমিদার পরিবারে কিন্তু জন্মগ্রহণ করেন। জমিদার পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার কিন্তু অনেক কিন্তু অর্থকষ্টে তাকে কিন্তু ভুগতে হয়েছিল। মাইকেল মধুসূদন দত্ত, তিনি তার যে সম্পত্তি ছিল ওই সুন্দরবন এলাকার মধ্যে যা কিছু সম্পত্তি ছিল সমস্ত কিছুকে বন্ধক রেখেছিলেন একজন ব্যক্তির কাছে, যার নাম হচ্ছে মহাদেব চট্টোপাধ্যায়। মহাদেব, ঠিক আছে? তাহলে তিনি কি করলেন? প্রথমত মহাদেব, ওই যে চট্টোপাধ্যায়, এই মহাদেব চট্টোপাধ্যায়ের কাছে কিন্তু ওনার কাছে কিন্তু সমস্ত কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত রেখে, মানে ওনার কাছে সমস্ত সম্পত্তি রেখে তিনি কিন্তু পাড়ি দিলেন ইংল্যান্ডে পড়াশোনার জন্য। এবং কি করলেন, এর যে স্ত্রী ছিল যার নাম হচ্ছে হেনরিয়েটা, এখানে আমি লিখছি যে তার স্ত্রীর নাম হচ্ছে, এখানে দেখো, হেনরিয়েটা। হেনরিয়েটা, তার স্ত্রী হচ্ছে হেনরিয়েটা, এবং তার সন্তান ছিল মিল্টন দত্ত।
মিল্টন দত্ত এবং এক কন্যা ছিল শর্মিষ্ঠা দত্ত। তাহলে এনার স্ত্রী হচ্ছে মানে মাইকেল মধুসূদন দত্তের স্ত্রী, ঠিক আছে। এটা হচ্ছে কবির স্ত্রী মাইকেল মধুসূদন দত্তের, ঠিক আছে, কবির স্ত্রী হচ্ছেন হেনরিয়েটা এবং তার একজন ছেলে হচ্ছে মিল্টন দত্ত এবং তার যে কন্যা যার নাম হচ্ছে শর্মিষ্ঠা দত্ত, ঠিক আছে। এনাদের নিয়ে এদেরকে বাড়িতে রেখে কিন্তু তিনি চলে যান এবং সম্পত্তি কিছু সমস্ত সম্পত্তি এই মহাদেব চট্টোপাধ্যায়ের কাছে রেখে যান। তার বিনিময়ে এই মহাদেব চট্টোপাধ্যায় তিনি কি করলেন না, ওই কবি মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে মহাদেব চট্টোপাধ্যায়ের একটা চুক্তি হলো কি না, এই মহাদেব চট্টোপাধ্যায় তিনি কিস্তি কিস্তি করে কিছু কিন্তু তিনি টাকা দিবেন, 4টি কিস্তিতে তিনি মাইকেল মধুসূদন দত্তকে টাকা দিবেন এবং এর যে পরিবারে যে স্ত্রী এবং তার পুত্র এবং তার কন্যা এদেরকেও কিন্তু তিনি দেখবেন। এই শর্তে কিন্তু রাজি হয়, কিন্তু কিছুদিন দেওয়ার পরে মহাদেব চট্টোপাধ্যায় তিনি ওই টাকা দিতে অস্বীকার করলেন, ঠিক আছে। তাহলে মহাদেব চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তকে কিছু টাকা দেওয়ার পরে তিনি অস্বীকার করলেন, ওই টাকা তিনি দিতে পারবেন না। এবার তিনি বিদেশে রয়েছেন, তিনি কি করবেন, তিনি কিন্তু অসহায় হয়ে পড়লেন। তিনি তার বন্ধু বন্ধু হচ্ছে দিগম্বর মিত্র, দিগম্বর মিত্র এবং হচ্ছে তোমার বৈদ্যনাথ মিত্র, ঠিক আছে। তাহলে দিগম্বর মিত্র এবং হচ্ছে বৈদ্যনাথ মিত্র, বৈদ্যনাথ মিত্র এদেরকে তিনি কি করলেন না, টাকার জন্য বললেন তাদের দুই বন্ধুকে এবং এই টাকার জন্য বললেও তাদের কাছ থেকে কিন্তু তিনি সহায়তা পাননি। কাদের কাছ থেকে, এই যে দিগম্বর মিত্র এবং বৈদ্যনাথ মিত্র এদেরকে বললেও, টাকা দেওয়ার কথা বললেও এদের কাছ থেকে তিনি কিন্তু সহযোগিতা পাননি। তাই তিনি কিন্তু অসহায় হয়ে পড়েন, অর্থ কষ্টে তিনি কিন্তু মানে জর্জরিত হয়ে পড়েন। তিনি সেই মুহূর্তে তিনি লিখেছিলেন বিদ্যাসাগরকে। কাকে তিনি লিখলেন চিঠি? বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাকে কিন্তু তিনি চিঠি লিখলেন। ওনার সঙ্গে পরিচয় হয় যে মাইকেল মধুসূদন দত্তের যে কাব্য আমরা যদি দেখি যে তিনি প্রথমে লিখেছিলেন তিলোত্তমা সম্ভব, তিলোত্তমা সম্ভব, তারপরে তিনি লিখে ফেলেছিলেন ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা এবং মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য আর হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী, চতুর্দশপদী কবিতাবলী এইগুলো তিনি লিখেছিলেন। এই যে তিলোত্তমা সম্ভব, এই তিলোত্তমা সম্ভব এই কাব্যটা রচনার মধ্য দিয়ে কিন্তু বিদ্যাসাগরের সঙ্গে তার কিন্তু পরিচয়টা কিন্তু হয়। তাহলে প্রথম দিকে উনার এই কবিতাগুলিকে বিদ্যাসাগর কিন্তু মেনে নিতে পারেননি, এগুলো কি কবিতা, এগুলো একটা কবিতা নাকি। কিন্তু পরবর্তীকালে যখন ওই মেঘনাদ বধ কাব্যটা লিখেন, ওই মেঘনাদ বধ ওই কাব্যটা লিখার পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগরের সঙ্গে কিন্তু তাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়, আরো সুদৃঢ় হয়। তাই তিনি একমাত্র জানেন যে বিদ্যাসাগর ছাড়া আর মনে হয় কেউ নাই। তিনি তখন বিদ্যাসাগরকে চিঠি লিখলেন। কি কি দেখো, 1864 খ্রিস্টাব্দে তিনি প্রথম চিঠি লিখেন। তারপরে ওই 1864 খ্রিস্টাব্দে 2 তারিখ চিঠি লিখেন, প্রথম চিঠি। তারপর সেই 1864 তিনি লিখেছেন 9 তারিখ একটা চিঠি লিখেন, ঠিক আছে। মানে এই যে 2 তারিখ চিঠিটা লিখেছিলেন, এই 2 তারিখ চিঠিটা লিখার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু কোনো উত্তর না পাওয়ার পরিপ্রেক্ষিতে মানে তিনি মানে বিদ্যাসাগর কি উত্তর দিচ্ছেন সেটা অপেক্ষা না করে তিনি কিন্তু আবার তিনি 9 তারিখ একটা চিঠি লিখে ফেলেন এবং পরবর্তীকালে সেই চিঠি এখনো না আসার কারণে, অর্থাৎ বিদ্যাসাগরের কাছ থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে তিনি সেই 1864 খ্রিস্টাব্দে আবার তিনি লিখে ফেলেন 18 তারিখ, ঠিক আছে। তাহলে পর তিনি কিন্তু 3 বার কিন্তু তিনি চিঠিটা লিখেছেন। এই যে তাহলে 2 তারিখ এবং 9 তারিখ এবং 18 তারিখ এই 3 বার তিনি চিঠি লিখেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে
এই যে মধুসূদনের যে স্ত্রী, এই যে হেনরিয়েটা, ইনি কিন্তু খুব কষ্টে রয়েছেন, পরিবার চালাতে খুব কষ্ট হচ্ছে। তখন তিনি কি করলেন, তিনি তার ওই পুত্র এবং কন্যাকে নিয়ে এই মধুসূদনের কাছে চলে যান, এবং মধুসূদনের কাছে থাকার কারণে সেখানে কিন্তু আরো অর্থের পরিমাণ কিন্তু বেড়ে যায়। তিনি তখন পরিকল্পনা করলেন ফ্রান্স চলে গেলেন। তখন মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ড থেকে ফ্রান্সে চলে গেলেন। ঠিক আছে, ফ্রান্সে চলে গেলেন। তিনি প্রথমে ইংল্যান্ডে গিয়েছিলেন ল নিয়ে পড়াশোনা করার জন্য, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু ফ্রান্সে চলে যান। এবং এই ফ্রান্সে চলে গিয়ে তিনি কিন্তু কি হয় না, একজন, তার আগে বলি, এই যে বিদ্যাসাগর যখন এই যে চিঠিগুলো লিখেছিলেন, এবং বলা যায় যে স্ত্রী এবং তার পুত্রকে নিয়ে তিনি চলে গেলেন সেখানে, ইংল্যান্ডে পাড়ি দিলেন। তখন মাইকেল মধুসূদন দত্ত কি করলেন, তার ঘর বাড়ি অনেক মানে সেখানে ওই পরিবারের যে ব্যয় ওটা কমানোর জন্য তিনি ফ্রান্সে চলে গেলেন, এবং ফ্রান্সে গিয়ে কিন্তু তিনি এক নারীর সংস্পর্শে কিন্তু জড়িয়ে পড়লেন। এই মহিলা, এই মহিলাই কিন্তু পরবর্তীকালে ওই মাইকেল মধুসূদনকে কিন্তু অনেকটা কিন্তু রক্ষা করেছেন। বিদ্যাসাগর মহাশয় তার আগে কিন্তু 28 তারিখ কিন্তু একটি ডাকে একটা চিঠি আসে, এবং সেই চিঠি বিদ্যাসাগরের চিঠি। তিনি একটা চিঠি দিয়েছেন এবং তার সঙ্গে কিছু টাকাও দিয়েছিলেন। ঠিক আছে, তিনি কিন্তু কিছু টাকাও দিয়েছিলেন। ওই টাকা মানে স্বামী স্ত্রীর মধ্যে যখন আলোচনা হয়, মানে মধুসূদন দত্ত এবং তার স্ত্রী দুজনের মধ্যে যখন কথোপকথন হচ্ছে, যে আত্মীয় স্বজন কেউ তাকে দেখছে না, ভালো চোখে নিচ্ছে না, সেই মুহূর্তে মধুসূদন দত্ত বলেন ঠিক আছে, আজকে তো 28 তারিখ, তাহলে একটা মানে ডাক আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ওই ডাকে কিন্তু চিঠিটাই আসে, আমাদের এই বিদ্যাসাগরের চিঠিটাই কিন্তু আসে। এরপরে আমরা যদি দেখি এগুলা কিন্তু জুন মাসে, ঠিক আছে, 2রা জুন, 9ই জুন এবং হচ্ছে তোমার 18ই জুন। ঠিক আছে, পরবর্তীকালে যে তিনি তাকে এত টাকা কিন্তু দেন। এরপরে আমরা দেখি যে মাইকেল মধুসূদন দত্ত এই যে বিদ্যাসাগরের যে অবদান, সেই অবদান তিনি কিন্তু ভুলতে পারেননি। তাই তিনি বিদ্যাসাগরের তাকে সম্মান জানানোর জন্য কবি মাইকেল মধুসূদন দত্ত লিখে ফেলেছেন আমাদের যে আজকের আলোচ্য বিষয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কিন্তু এখানকার কিন্তু মূল ঘটনা। আর এই মাইকেল মধুসূদন দত্ত বিদেশে থাকাকালীন যে আমাদের বিদ্যাসাগর যে টাকা প্রচুর পরিমাণে পাঠাতেন, এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সে সময় অর্থাকষ্টে তিনি কিন্তু প্রচুর পরিমাণে নেশা করতেন, নেশাতে তিনি জড়িয়ে পড়লেন। তখন কথিত রয়েছে এক ব্রাহ্মণ বিদ্যাসাগরের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে বিদ্যাসাগর মহাশয়, তুমি যাকে টাকা পাঠাচ্ছ, প্রতিনিয়ত তুমি যাকে টাকা পাঠাচ্ছ, সে এই টাকা দিয়ে সে কি করে জানো? বিদ্যাসাগর বলে কি করে? তখন তিনি বললেন যে তো নেশা করে মদ খেয়ে সবকিছু নষ্ট করে দেয়, তুমি তার জন্য টাকা পাঠাচ্ছ, তাহলে তুমি যদি এইভাবে যদি করো তাহলে আমাদের কিছু টাকা সাহায্য করো না। তখন মাইকেল মধুসূদন দত্ত তিনি ব্রাহ্মণকে বলেছিলেন যে হ্যাঁ, আমি তোমাকেও টাকা সাহায্য করতে পারি। তিনি বলছেন তাহলে দাও, এখনই দাও। তখন তিনি বলেন হ্যাঁ, আমি তোমাকে দিতে পারি, কিন্তু তুমি একটা মাইকেল মধুসূদনের মতো ওই মেঘনাদ বধ কাব্য লিখে দেখাও, তাহলে আমি তোমাকে দিতে পারি। অর্থাৎ এর দ্বারা আমরা জানতে পারি যে বিদ্যাসাগর মহাশয় জানতেন যে মাইকেল মধুসূদন দত্ত তিনি কে, তার পাণ্ডিত্যটা কেমন, এটা কিন্তু জানতেন। এর পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু টাকা তিনি দিয়েছিলেন। এবার বিদ্যাসাগর মহাশয় নিয়ে তাহলে আমরা আজকে আলোচনাটা শুরু করি। দেখো, দেখো প্রথমে আমরা যদি দেখি সেখানে কিন্তু কবিতাটা রয়েছে যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। অর্থাৎ বিদ্যার সাগর তুমি, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলছেন যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, আর কি করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। অর্থাৎ তুমি যে করুণার সিন্ধু, সেই জানবে কে, না যিনি ওই বিদ্যাসাগরের সংস্পর্শে এসেছে একমাত্র সেই জানবে। অর্থাৎ তাকে বিদ্যার সাগর হিসেবে, কখনো করুণার সিন্ধু হিসাবে তিনি কিন্তু তুলনা করেছেন। দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। অর্থাৎ দিন, দেখো এখানে দয় দীর্ঘিকার দন্তন রয়েছে, দিন মানে হচ্ছে দরিদ্র, যদি দয়হস্যিকার দন্তন থাকতো দিন মানে তাহলে দিবস হতো, তাই এখানে কিন্তু দিন অর্থাৎ হচ্ছে দরিদ্র। তাহলে বলা আছে যে দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে
অর্থাৎ তিনি হচ্ছেন দিনের বন্ধু, দরিদ্রের বন্ধু, অসহায় সেই সমস্ত মানুষের তিনি বন্ধু। তিনি উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। আমরা যদি এটাকে ভাঙি যে হেমাদ্রি অর্থাৎ হেমযুক্ত অদ্রি, হেম অর্থাৎ হচ্ছে সোনার পর্বত, এখানে কিন্তু সুমেরু পর্বতের কথা বলা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে হিমালয় পর্বতও বলতে পারি। তাহলে হেমাদ্রির হেমকান্তি অর্থাৎ স্বর্ণপ্রভা, হেমকান্তি স্বর্ণপ্রভা অম্লান কিরণে, অম্লান অর্থাৎ নয় ম্লান, অম্লান কিরণে, ওই যে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতের। তাহলে এখানে যে উজ্জ্বল কিরণের মধ্য দিয়ে, সূর্যের উজ্জ্বল কিরণের মধ্য দিয়ে, তার সেই উজ্জ্বল প্রভার মধ্য দিয়ে, তার সেই রঙিন ছটার মধ্য দিয়ে যেভাবে অন্ধকার দূরীভূত করে আলো নিয়ে আসে, ঠিক সেইভাবে বিদ্যাসাগর তিনি কিন্তু সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে তিনি রয়েছেন। তিনি তাদের দুঃখ বেদনা সমস্ত কিছু যন্ত্রণা কিন্তু ভুলাতে চেয়েছেন তার যতটা সম্ভব তার মধ্য দিয়ে। তাই বলছে যে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। অর্থাৎ সুবর্ণ চরণ মানে হচ্ছে স্বর্ণচরণ, ঠিক আছে, স্বর্ণ নির্মিত পা, এখানে কাকে বলা হয়েছে? বিদ্যাসাগরকে। তাহলে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, অর্থাৎ পর্বতের পাদদেশে যারা রয়েছে তারাই একমাত্র বুঝতে পারে সেই হিমালয়ের যে তার গুণাবলী কতটা। ঠিক সেরকম বিদ্যাসাগরের সংস্পর্শে যারা এসেছেন তারাই একমাত্র বুঝতে পারবে যে বিদ্যাসাগরের মধ্যে কি গুণ রয়েছে, এটা কিন্তু তারাই কিন্তু বুঝতে পারবে, তার সেই দয়া, তার সেই গুণ, এগুলা কিন্তু বুঝতে পারবে, যারা আসেনি তারা বুঝতে পারবে না। তাই বলেছে আর এগুলা ভাগ্য দরকার, ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, অর্থাৎ যে সমস্ত মানুষ কিন্তু আশ্রয় নেয় তারাই কিন্তু বুঝতে পারবে। সেই জানে কত গুণ ধরে কত মতের গিরিশ অর্থাৎ হিমালয়, কি সেবা তার সে সুখ সদনে, অর্থাৎ কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী যোগায় অমৃত ফল পরম আদরে। অর্থাৎ কি সুন্দর সেবা করেছেন, সুখ সদন, সদন অর্থাৎ গৃহ, অর্থাৎ সুখ সদন মানে সুখী গৃহ, অর্থাৎ এখানে বলা হয়েছে বিদ্যাসাগরকে বলা হয়েছে, অর্থাৎ বিদ্যাসাগর যে সমস্ত জায়গায় রয়েছেন, যে সমস্ত জায়গায় বিচরণ করেছেন সেই জায়গার কথা বলা হয়েছে সুখী গৃহে, অর্থাৎ তার কাছে থেকে কি নাই আনন্দ পায়। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, দানে অর্থাৎ দান করে, বাড়ি মানে জল, তাহলে দানে বাড়ি নদীরূপ অর্থাৎ নদী ঠিক যেভাবে জল বয়ে নিয়ে চলে, বাচ্চা দেখো বিমলা কিঙ্করী, কিঙ্করী অর্থাৎ হচ্ছে দাসী, ভৃত্য, ঠিক আছে, দাস, আর হচ্ছে এখানে বিমলা, বিমলা মানে হচ্ছে স্বচ্ছ। তাহলে এখানে আমরা কিন্তু বলতে পারি যে অর্থাৎ এখানে হচ্ছে তোমার কি বলা যায়, হিমালয় পর্বতের পাদদেশে যারা আশ্রয় নিয়ে মানে রয়েছে তারাই একমাত্র বুঝতে পারছে যে জিনিসটা কি। এবং সেখানে যে কিঙ্করী অর্থাৎ ভৃত্য হিসেবে যে বিদ্যাসাগর তিনি পর্বতের গা বেয়ে অর্থাৎ পর্বতের গা বেয়ে জলধারা বেয়ে ঠিক যেভাবে বেরিয়ে এসে নদীর মতো প্রবাহিত হয়ে দুকুল প্লাবিত করে দেয় এবং দুকুল প্লাবিত করে সাধারণ মানুষের কি করে শস্য শ্যামলায় পরিপূর্ণ করে দেয়, সাধারণ মানুষ সেগুলোকে আহরণ করে তাদের নিজের জীবন জীবিকা নির্বাহ করে, যেখানে অতি সহজে সোনার ফসল ফলানো যায়। অর্থাৎ বিদ্যাসাগর এখানে মানব সমাজকে কিভাবে সেবা করেছেন এটাই কিন্তু তিনি এই লাইনের মধ্য দিয়ে বলতে চেয়েছেন। অর্থাৎ তাই বলেছে যে নদী বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, ঠিক তেমনি তাহলে এখানে নদীর সঙ্গে কল্পনা করা হয়েছে মানে তুলনা করা হয়েছে। আবার বলা হচ্ছে দেখো যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘশির তরু দল দাস রূপ ধরে, অর্থাৎ দাস রূপ ধরে বড় বড় বৃক্ষ, দীর্ঘশির বড় বড় বৃক্ষ তরু দল তারা কি করছে, অমৃত ফল দিচ্ছে, অর্থাৎ ফল প্রদান করছে সাধারণ মানুষের জন্য। অর্থাৎ অমৃত মানে এখানে বলা হচ্ছে যে অমরত্ব লাভ করছে, ঠিক গাছ যেভাবে এই অমৃত ফল প্রদান করছে ঠিক সেইভাবে আমাদের বিদ্যাসাগরও কি করছেন না, বিদ্যাসাগরও ওই সাধারণ মানুষের তার দয়া দাক্ষিণ্য গুণ মহৎ গুণগুলা তিনি কিন্তু সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। পরিমলে ফুল ফল 10-20 ধরে দিবসে শীতল শাসী ছায়া বানেশ্বরী, অর্থাৎ পরিমল, এখানে পরিমল মানে হচ্ছে ফুল চন্দনাদির সুগন্ধযুক্ত, এগুলা কি করছে না সেই পরিমাপে ফুল ফল 10 দিস ভরে, অর্থাৎ
10টা দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈরত, বায়ু, উধ, অধ প্রত্যেকটা দিক তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। দিবসে শীতল শাসী ছায়া বানেশ্বরী, নেশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অর্থাৎ দিবসে যখন লোকেরা রাস্তা দিয়ে যায় এবং সেই বৃক্ষের নিচে দাঁড়িয়ে যেভাবে তাদের নিজেদের ক্লান্তি দূর করে শান্তি পায়, ঠিক সেই রকম বিদ্যাসাগরের কাছে এসেও কিন্তু এখানে কি করছে, মানুষ শান্তি পাচ্ছে। এটাই হচ্ছে এখানকার মূল আলোচনা। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যা এখনো বই আসেনি, বই আস্তে আস্তে অনেকটা সময় চলে যাবে, ততক্ষণে কিন্তু তোমাদের কিন্তু প্রিপারেশনটা অনেকটা কিন্তু এগিয়ে যাবে। এখান থেকে কিছু কোশ্চেন হতে পারে, এখানে কোশ্চেন হতে পারে যে এটা কি জাতীয় কবিতা। আমাদের এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা হচ্ছে সনেট জাতীয় কবিতা। কি ধরনের কবিতা? এটা হচ্ছে সনেট জাতীয় কবিতা। এটা হচ্ছে আমাদের হচ্ছে সনেট জাতীয় কবিতা। এবার সনেটটা কি না, সনেট হচ্ছে যে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইনের কবিতা। গুনে নিবে আমার প্রিয় মানে ছাত্ররা, সেখানে হচ্ছে 14 নম্বরের কবিতা, 14টা লাইন থাকে, 14 নম্বর নয় 14টা লাইন। এবার এই যে তিনি যে এই যে কবিতাটা লিখেছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা হচ্ছে 86 নম্বর কবিতা। কত নম্বর কবিতা? 86 নম্বর কবিতা। আমি যে বলেছিলাম না যে চতুর্দশপদী কবিতাবলী তিনি লিখেছিলেন যে কাব্যগ্রন্থের সময়, সেই চতুর্দশপদী কবিতাবলীতে তিনি কিন্তু 102টি কবিতা লিখেছিলেন। 102টি, কটি? 102টি। এবং 102টির মধ্যে কিন্তু আমাদের যে আলোচ্য বিষয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সনেটটা, ওটা হচ্ছে কিন্তু 86 নম্বর কবিতা। এরপরে এখানে রয়েছে, এটি কার লিখা? না মধুসূদন দত্তের লিখা। এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। তাহলে কি ধরনের এমসিকিউ প্রশ্নগুলো আমাদের ফার্স্ট সেমিস্টারে আসতে পারে সেগুলো একটু আলোচনা করছে। এখানে মধুকবির জীবৎকাল রয়েছে, এই যে আমি বলেছি এখানে যে 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি এবং মারা গেছেন 1873 খ্রিস্টাব্দে কিন্তু 29শে জুন। আচ্ছা, এরপর হচ্ছে উনার পিতার নাম এবং মাতার নাম। পিতা হচ্ছে রাজনারায়ণ এবং মাতা হচ্ছে জাহ্নবী চক্রবর্তী। পিতা হচ্ছে রাজনারায়ণ দত্ত। আচ্ছা, এরপরে দেখো আমাদের কোশ্চেন রয়েছে যে বাংলা ভাষায় প্রথম সার্থক চতুর্দশপদী কবিতা এবং সনেটের রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। এই এই যে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি কি নামে বা উপাধিতে ভূষিত করা হয়েছে? কখনো দয়ার সাগর, কখনো বিদ্যাসাগর, কখনো করুণার সিন্ধু, এইগুলো কিন্তু আসতে পারে। কি কি বিশেষণে বিশেষিত করা হয়েছে? আচ্ছা, এরপরে হচ্ছে কিঙ্করী কি রূপে বারিদান করে? নদী রূপে বারিদান করে। হেমকান্তি শব্দের অর্থ কি? হেমকান্তি শব্দের অর্থ হচ্ছে স্বর্ণপ্রভা। গিরিশ শব্দের অর্থ কি? অর্থাৎ পর্বত বা মহাদেব। এরপরে কোশ্চেন আসতে পারে যে বিদ্যাসাগর বিখ্যাত কোথায়? বিখ্যাত প্রথমে রয়েছে যে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, তাহলে ভারতের। এরপর হচ্ছে ছদ্মনাম। এই যে মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম তিমোথি পেন পোয়েম ছদ্মনাম, তিমোথি পেন পোয়েম ছদ্মনাম। আচ্ছা, অমৃত ফল দান করে কারা? অমৃত ফল দান করে দীর্ঘ তরুবর। শীতল দাসীর ছায়া দান করে কে? বানেশ্বরী। ঠিক আছে। তারপরে আমাদের কোশ্চেন আসছে যে সুগন্ধি 10 দিক ভরিয়ে দিলে কারা ভরিয়ে দিচ্ছে সুগন্ধে? ফুলেরা। দীর্ঘশীর তরুদল কি রূপ ধারণ করছে? দাসের রূপ। সিন্ধু শব্দের অর্থ কি? সমুদ্র। দিন শব্দের অর্থ কি? দরিদ্র। আমি প্রথমেই বলেছিলাম যে দরিদ্রিকা দন্তন দিন, দিন মানে দরিদ্র, আর দহিষ্িকার সরি দহিষ্িকার দন্তন সেটা হচ্ছে দিবস। আচ্ছা, হেমান অর্থাৎ সোনার পর্বত বা সুমেরু পর্বত, এখানে হিমালয় পর্বত, এখানে কিন্তু বিদ্যাসাগরকে বলা হয়েছে। এখানে হচ্ছে এইরকম আমাদের কোশ্চেন গুলা কিন্তু আসতে পারে। এবং সনেটের একটা ভাগ আমি এখানে বলে দিই। এই যে সনেট এর যে গঠনটা না দুটি ভাগে থাকে, তোমরা বইতে লক্ষ্য করবে সেখানে থাকবে। একটাকে বলা হয় অষ্টক, একটাকে বলা হয় অষ্টক, আর একটাকে বলা হয় কিন্তু শতক। একটাকে বলা হয় অষ্টক, একটাকে বলা হয় শতক। অষ্টক ভাগটা কি না, অষ্টকের প্রথম এবং রয়েছে দ্বিতীয়। প্রথম ভাগ আমরা যদি দেখি আর দ্বিতীয় ভাগ আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে প্রথম ভাগ হচ্ছে বলা হয়, এই প্রথম ভাগকে বলা হয় চতুষ্ক, দ্বিতীয় ভাগকে বলা হয় চতুষ্ক। কেন বলা হয় না, এখানে হচ্ছে 4 যুক্ত 4, অর্থাৎ প্রথমে 4 লাইন থাকে, তারপরে কিন্তু 4 লাইন থাকে। তারপরে আমরা যদি দেখি শতকে, শতকের ভাগ প্রথম এবং দ্বিতীয়। প্রথমে আমরা যদি দেখি
প্রথমে যদি আমরা দেখি তাহলে ত্রিপাদিকা বলা হয়, একে বলা হয় ত্রিপাদিকা, ত্রিপাদিকা। এখানেও কিন্তু সেই দ্বিতীয় ভাগকে বলা হচ্ছে কিন্তু ত্রিপাদিকা, ত্রিপাদিকা। অর্থাৎ এখানে কি না, এখানে যুক্ত 3 যুক্ত 3, এইভাবে কিন্তু এই 14টা লাইন কিন্তু সনেটে কিন্তু ভাগ করা থাকে। তাহলে প্রথম এবং দ্বিতীয় ভাগ যেটা অষ্টক তাকে বলা হয় চতুষ্ক, এবং শতক তাকে বলা হয় কিন্তু ত্রিপাদিকা। এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। তাহলে প্রথমে থাকে 4 যুক্ত 4, মানে প্রথম 4 লাইন, তারপরে 4 লাইন, তারপরে ত্রিপাদিকা থাকে, ত্রিপাদিকা থাকে কিন্তু 3 যুক্ত 3। এইভাবে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আসে। আর এখানে যদি বলা যায়, সে তো বলেছি যে কত খ্রিস্টাব্দে যে বিদ্যাসাগর যে তিনি চিঠিটা লিখেছিলেন, বিদ্যাসাগর চিঠি লিখেছিলেন, যে প্রথম হচ্ছে 1864 খ্রিস্টাব্দে তোমার 2রা জুন, এবং 1864 খ্রিস্টাব্দে 9 জুন, মানে তার হচ্ছে 7 দিন পরে, এবং তারপরে লিখেছিলেন কিন্তু 18 জুন, এবং পরবর্তীকালে কিন্তু 28 তারিখ কিন্তু চলে আসে বিদ্যাসাগরের চিঠিটি। তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন গুলো আসছে, আমাদের কিন্তু এইভাবে কিন্তু প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। তো আজকে যদি ভিডিওটা তোমাদের যদি কোনো উপকারে লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরবর্তীকালে দেখতে পারবো আমরা পরের টপিক নিয়ে আসবো সাম্যবাদী। ঠিক আছে, ততক্ষণে ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত।